মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেকের মনেই যে ধারণাগুলো আছে সেগুলো এরকম: মিউচুয়াল ফান্ড রিস্কি, মার্কেট পড়ে গেলেই আমার টাকা শেষ, ফ্রড হলে কে বাঁচাবে, ব্যাংকের এফডির মতো সেফ না। নমস্কার বন্ধুরা, আমি শিশির, একজন NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। মিউচুয়াল ফান্ড সত্যি কি নিরাপদ? আর মিউচুয়াল ফান্ডে কি টাকা ডুবে যেতে পারে? এই ভিডিওটা দেখার পর আপনার আগের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। শুরুতেই 30 সেকেন্ডে জেনে নিই যে মিউচুয়াল ফান্ড কি। দেখুন, অনেক মানুষ একত্রে একটা টাকা জোগাড় করে একটা টাকার পুল তৈরি করেন, একটা মোটা টাকা। এইবার সেই টাকাটা সেবি রেজিস্টার্ড একটা ট্রাস্টকে দেন। সেই ট্রাস্টেরই নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড ট্রাস্ট। মানে আইনত মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ট্রাস্ট। এইবার সেই মিউচুয়াল ফান্ডেতে একজন ফান্ড ম্যানেজার থাকেন, তিনিই কিন্তু আমাদের এই টাকাটা ইনভেস্ট করেন। এবং সাথে সাথে কি হয় যে আপনি যেই টাকাটা মিউচুয়াল ফান্ডে জমা করছেন তার বদলে আপনি কিছু ইউনিট পান। এবার এই ইউনিটের দাম বেড়ে গেলে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু বাড়ে, আবার কমে গেলে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু কমেও যেতে পারে। কিন্তু এই সমস্ত কিছুই চলে সেবির একদম কড়া নিয়মেতে। এইবার যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে মিউচুয়াল ফান্ড কি নিরাপদ? এই প্রশ্নের উত্তর আমি দুটো ভাবে দেব বা দুটো পয়েন্টে দেব। প্রথম প্রশ্ন, যে মিউচুয়াল ফান্ড কি গঠনগতভাবে নিরাপদ? উত্তর হলো হ্যাঁ, মিউচুয়াল ফান্ড গঠনগতভাবে নিরাপদ। তো যদি আপনি মিউচুয়াল ফান্ডের গঠনগত কাঠামোটা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি আছে। সেই ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিগুলো থাকার জন্য মিউচুয়াল ফান্ডেতে ফ্রড হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যেমন ধরুন AMC বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের কাজ হলো যে ইনভেস্টরদের টাকা কোথায় ইনভেস্ট হবে সেটা দেখা, কিন্তু টাকার ডাইরেক্ট অ্যাক্সেস তাদের কাছে নেই। সেই টাকার অ্যাক্সেস থাকছে কাস্টোডিয়ানের কাছে। আবার কাস্টোডিয়ান তার কাস্টোডিতে টাকা রাখে ঠিকই, কিন্তু AMCর কোনো ইনস্ট্রাকশন ছাড়া তারাও সেই টাকাটা নিয়ে কিছু করতে পারবে না। এরপরে আসছে ট্রাস্টি বোর্ড। তারা আবার এই AMCকে কিন্তু নজরদারি করে যে AMC সমস্ত কাজ ঠিকঠাক করছে কিনা। ইনভেস্টর বা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার দায়িত্ব হচ্ছে ট্রাস্টি বোর্ডের। আবার এই যে ট্রাস্টি, সেটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। তো ট্রাস্টি বোর্ড কিন্তু এইটা দেখবে যে AMC কোনো ভুলভাল কাজ করছে কিনা, সেদিকে নজর রাখে। সবার উপরে আছে সেবি। সেবি আবার এদের সবাইকেই নজরে রাখছে। সেই স্পন্সর বলুন, AMC বলুন, ট্রাস্টি বলুন, কাস্টোডিয়ান বলুন, সবাইকে নজরদারি করে সেবি। কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকে পালন করতে হবে। অডিট হয়, রেগুলার রিপোর্ট দিতে হবে। কোনো ফাঁক ফোকর থাকলে কিন্তু পেনাল্টি। সুতরাং বুঝতে পারছেন একেবারে স্বচ্ছভাবে কিন্তু মিউচুয়াল ফান্ড পরিচালিত হয়। সুতরাং এইখানেতে কিন্তু কোনো ধরনের ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর এখানে দেখেছেন যে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো সেফটি লেয়ার আছে। একটা লেয়ার যদি ফেলও করে যায় না, বাকি লেয়ারগুলো কিন্তু প্রোটেক্ট করবে। সুতরাং সেখানে কিন্তু এটা ধরা পড়ে যাবে। সুতরাং এখানেতে অর্গানাইজড ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই বললেই চলে। তাহলে মিউচুয়াল ফান্ডে কোনো টাকা ডুববে না, তাই তো? দেখুন, মিউচুয়াল ফান্ডে ফ্রড হয়ে যাওয়ার রিস্ক একেবারেই জিরো। কিন্তু আর একটা রিস্ক আছে, সেটা হচ্ছে মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক মানে কি? আমি যে প্রোডাক্টগুলোতে ইনভেস্ট করছি সেই প্রোডাক্টগুলোও তো রিস্কি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেই মার্কেট রিস্কটা কিন্তু থাকতেই পারে। যেমন ধরুন ইকুইটি প্রোডাক্টের ক্ষেত্রে ইনভেস্ট করার সময় শেয়ারের দাম কমতে বাড়তে পারে। সেই কারণের জন্য কি হবে, যে মার্কেট যখনই ডাউন হয়ে যাবে তখন কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার ভ্যালু সেটা কিন্তু কমে যেতে পারে। সেটাকে টাকা ডুবে গেছে এই কথা কিন্তু বলা যাবে না। টাকা বা ভ্যালু কিছু সময়ের জন্য কমে যেতে পারে, কিন্তু সেটা ডুবে গেছে এইরকম কিন্তু বলা যাবে না। এইবার মার্কেট রিস্ক কোন ধরনের ফান্ডে কেমন হয়? যেমন ধরুন প্রথমে আসছি ইকুইটি ক্যাটাগরির ফান্ড। ইকুইটির যে প্রোডাক্ট তার দামের অনুসারেতে হয়। সুতরাং সেই কারণের জন্যই দেখা যাবে যে ইকুইটি প্রোডাক্টের ক্ষেত্রে NAV কিন্তু বেশি ওঠানামা করে। এরপরে আসছে ডেট প্রোডাক্ট। ডেট প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু ইনভেস্টমেন্ট যেটা হয় সেটা বন্ডেতে ইনভেস্ট হয়, তো সেই কারণের জন্যই বন্ডের ক্রেডিট রিস্ক থাকতে পারে। মানে বন্ড ফেল করে যেতে পারে, বন্ড আপনার টাকা শোধই করতে পারলো না, সেই ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা একটা রিস্ক, যেটাকে ক্রেডিট রিস্ক বলে। অথবা ইন্টারেস্ট রেট রিস্ক, মানে ইন্টারেস্ট রেট বাড়া কমার সাথে সাথে কিন্তু এই মিউচুয়াল ফান্ডের NAV কমতে বা বাড়তে পারে। কিন্তু সেটা কখনোই ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো এত বেশি আপ ডাউন করে না, কিন্তু কম আপ ডাউন করে।
এবার ধরুন ব্যালেন্সড ফান্ডেতে কি হয়, ইকুইটি ডেট দুটো প্রোডাক্টেতে ইনভেস্ট হয়, সুতরাং দুদিক থেকেই রিস্ক থাকতে পারে। সেই কারণের জন্যই কিন্তু ফান্ডের ম্যানেজার একটা ব্যালেন্সড মুভমেন্ট করেন, মানে কোন ধরনের প্রোডাক্টে কতটা আমি ইনভেস্ট করব সেই হিসেব করে মার্কেটের কন্ডিশন অনুযায়ী তিনি ইকুইটি আর ডেট প্রোডাক্টের ইনভেস্টমেন্টের প্রপোর্শনটা চেঞ্জ করেন। আর আছে মাল্টি অ্যাসেট ফান্ড, যেখানে ডেট ইকুইটি তো আছেই, তার সাথে সাথে কমোডিটি যেমন ধরুন গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট, এই সমস্ত জায়গাতেও ইনভেস্ট করতে পারেন। তো সেটাও আমাকে দেখতে হবে। তো সেই হিসেব করে তার রিস্কটা ওই সমস্ত জায়গা থেকে কিন্তু রিস্কটা আসতে পারে। কমোডিটির একটা আলাদা রিস্ক আছে, রিয়েল এস্টেটের আলাদা রিস্ক আছে, ইকুইটির রিস্ক, ডেটের রিস্ক, সব রিস্কই এখানে থাকছে, কিন্তু রিস্কটা এখানেতে স্প্রেড করে যাচ্ছে, ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু টোটাল ওভারঅল রিস্কটা কিন্তু সেক্ষেত্রে কমই হচ্ছে। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে বা একটা জিনিস জানা খুবই জরুরি, অনেকেই গুলিয়ে ফেলেন যে মার্কেট রিস্কটাকে অনেকেই পার্মানেন্ট লস ভেবে ফেলেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে মার্কেট রিস্ক মানে টেম্পোরারিলি ফল, মানে কিছু সময়ের জন্য শেয়ারের প্রাইস কমে গেছে, সেই জন্য কিছু সময়ের জন্য এনএভি কমে গেছে মিউচুয়াল ফান্ডের, কিন্তু এটা পার্মানেন্ট লস নয়। এনএভি কমার পরেতে আপনি সেই মিউচুয়াল ফান্ডটা বিক্রি করে দেন, তখনই সেটা পার্মানেন্ট লস, না হলে খাতায় কলমে লস দেখাবে। এবার কি হয় দেখুন, ইকুইটি প্রোডাক্টের ক্ষেত্রে কি হয় না, এটা ডেইলি তো এর দাম যাচাই হয়, মানে প্রতিদিনই কেনা বেচা চলে, তো সেই কারণের জন্যই আমাদের চোখের সামনে বারবার আমরা দেখতে পাই দাম কমছে বা বাড়ছে। কিন্তু অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কিনে নেওয়ার পরেতে আমরা কখনো প্রতিদিন তার দাম যাচাই করতেই যাই না। ধরুন সোনার কিছু কিনলেন, তা আপনি কি ডেলি সোনার দাম যাচাই করবেন? কোনো একটা জমি কিনলেন, ডেলি কি সেই জমির দাম যাচাই করি? বাড়ি কেনার পর ডেলি কি সেই বাড়ির দাম যাচাই করি না। তো সেই কারণের জন্যই সেই ভলাটিলিটিটা আমাদের নজরে আসে না। কিন্তু ইকুইটির ক্ষেত্রে সমস্যা এটাই যে ডেলি এর আপ ডাউন হয় এবং ডেলি এর দাম কত সেটা আপনার কাছে খবর আসে, আর সেই কারণের জন্য আপনি প্যানিক হয়ে থাকেন। সেই জন্য আমি বলবো, যদি আপনার এই সমস্যা থাকে তাহলে কি হবে যে আপনি ইনভেস্ট করার পর না বেশি দেখবেন না, বছরে একবার দেখলেন বা 6 মাসে একবার দেখলেন, ডেলি নয়। তাহলে মিউচুয়াল ফান্ডের টাকা ডুবে যাবার সম্ভাবনা কখন থাকে? যদি আপনি ভুল ক্যাটাগরির ফান্ড বেছে নেন এবং যখন আপনার পোর্টফোলিও টেম্পোরারিলি লসে চলছে সেই সময় যদি আপনি বিক্রি করে দেন, তাহলে কিন্তু টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি খুব কম সময়ের জন্য ইনভেস্ট করবেন আর ইকুইটি ক্যাটাগরির ফান্ডেতে ইনভেস্ট করে দেন এবং তারপরে যদি আপনার আর্জেন্ট টাকার দরকার হয় তখন সেটাকে বিক্রি করে আপনার টাকার ব্যবস্থা করতে হবে, তখন আপনার পার্মানেন্ট লস হতে পারে। সুতরাং আপনি এটা বুঝতে পারলেন যে মিউচুয়াল ফান্ড থেকে যে রিস্কটা আসে, সেই রিস্কটার মেজরলি যেটা আসে সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত থেকে, মিউচুয়াল ফান্ড থেকে নয়। তাহলে এবার প্রশ্ন হলো যে মিউচুয়াল ফান্ডকে কিভাবে সেভ করা যায়, মানে মিউচুয়াল ফান্ডকে কিভাবে নিরাপদ করা যায়। প্রথম, গোল অথবা টেনিওর অনুযায়ী সঠিক ক্যাটাগরিটা বেছে নিন, খুব ইম্পর্টেন্ট। 1 থেকে 3 বছরের জন্য ডেট ফান্ডে ইনভেস্ট করব, 3 থেকে 5-এর জন্য হাইব্রিড নেব, 5 বছরের বেশি সময় হলে ইকুইটি ফান্ড নেব। 2 নম্বর, লামসাম ইনভেস্ট করব না, বিশেষ করে মার্কেট যদি আপ থাকে লামসাম তো ইনভেস্ট করবোই না। তার থেকে অনেক ভালো যে টাকাটা এসআইপি রুটেতে ইনভেস্ট করব, মানে সিস্টেমেটিক্যালি অল্প অল্প করে মার্কেটেতে ইনভেস্ট করব। তাহলে কি হয় যে মার্কেটে যখন আপ আছে তখন একটা বেশি টাকা ইনভেস্ট করে ফেললাম আর তারপরেই মার্কেট ডাউন হয়ে গেল, এই সমস্যাটা হবে না। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। শুধু একই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না, ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করব, ডেট প্রোডাক্টেও ইনভেস্ট করব, কমোডিটিতেও ইনভেস্ট করব, তাহলে কি হবে ডাইভার্সিফিকেশন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ফাইনাল কি কনক্লুশনে আসতে পারি? প্রথম, মিউচুয়াল ফান্ড স্ট্রাকচারালি এটা কিন্তু সেফ, গঠনগত দিক থেকে এটা সেফ, ফ্রড হয়ে যাওয়া প্রায় অসম্ভব। মিউচুয়াল ফান্ডেতে কিন্তু মার্কেট রিস্ক আছে। যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলে মিউচুয়াল ফান্ড ওয়েলথ ক্রিয়েট করার জন্য বেস্ট। আর ফাইনালি খুব ইম্পর্টেন্ট, মিউচুয়াল ফান্ড রিস্কি নয়, ভুল ফান্ড সিলেক্ট করাটা কিন্তু বেশি রিস্কি।